SO3 গ্রুপ নিয়ে আলোচনা করছিলাম, স্পেশাল অর্থোগোনাল গ্রুপ। ঠিক আছে, তো এই স্পেশাল অর্থোগোনাল গ্রুপের জেনারেটর কটা ছিল? নাম্বার অফ জেনারেটর কটা ছিল? তিনটা ছিল, তাই তো। JX, JY, JZ। মানে আমরা বলতে পারি এই যে এদের যে জেনারেটর গ্রুপকে আমরা স্মল SO3 বলতে পারি। যে JX, JY, JZ belongs to স্মল SO3। ঠিক আছে, মানে জেনারেটর গ্রুপকে স্মল লেটারে রিপ্রেজেন্ট করা হয়। অর্থাৎ SO3 এর যে এলিমেন্ট সেগুলো জেনারেটর হচ্ছে, জেনারেটর গুলোর যে গ্রুপ সেটা হচ্ছে SO3 গ্রুপ। ঠিক আছে, তো এখানে আমরা বলতে পারি যে SO3 এর যে এলিমেন্ট গুলো, SO3 এর এলিমেন্টের নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট প্যারামিটার, সেটা কিন্তু এই 3 হয়। ইন্ডিপেন্ডেন্ট প্যারামিটার সেটা কিন্তু 3 হয়। অর্থাৎ SO3 তো একটা ম্যাট্রিক্স এবং এটা 3x3 ম্যাট্রিক্স। তো এই 3x3 ম্যাট্রিক্সের টোটাল কটা এলিমেন্ট থাকে? 9খানা এলিমেন্ট থাকবে। তো এই 9খানা এলিমেন্টের মধ্যে 3খানা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট প্যারামিটার। ঠিক আছে, আর বাকিগুলো কিন্তু কনস্ট্যান্ট। মানে কিরকম কনস্ট্যান্ট? যেমন আমরা ধরেছিলাম যে r বিলংস টু SO3, তো আমরা দেখেছি যে r ট্রান্সপোজ r ইকুয়ালস টু I। তো এখানে কটা কনস্ট্যান্ট আছে? 6 কনস্ট্যান্টস দেওয়া আছে। তাহলে 9খানার মধ্যে যদি 6খানা কনস্ট্যান্টস বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট প্যারামিটারস কটা হচ্ছে? 3টা। তো বেসিক্যালি আমরা এগুলো আলোচনা করেছি যে SO3 রিপ্রেজেন্ট করে কি? রোটেশন ইন 3D। ঠিক আছে, রোটেশন ইন 3D। এবং 3 ডাইমেনশনে বা 3D স্পেসে রোটেশনাল অ্যাক্সিস কিন্তু 3টে হয়, 3টে মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট রোটেশনাল অ্যাক্সিস হয়। সেই কারণে আমরা জেনারেটরও কিন্তু 3টা দেখছি। অন্যদিকে আমি যদি দেখি যে রোটেশন ইন 2D, রোটেশন ইন 2D, 2 ডাইমেনশনে যদি রোটেশন কথা ভাবি, তাহলে 2D তে রোটেশনের ক্ষেত্রে একটা মাত্র অ্যাক্সিস হতে পারে। আমি যদি XY প্লেনের কথা ভাবি, যে XY প্লেনে এটা X আর এটা Y, XY প্লেনে যদি একটা পার্টিকেল রোটেট করে তাহলে একটা মাত্র রোটেশনাল অ্যাক্সিস থাকে, সেটা হচ্ছে Z অ্যাক্সিস বরাবর, অর্থাৎ পারপেন্ডিকুলার টু দা রোটেশনাল প্লেন অফ রোটেশন। অর্থাৎ সেক্ষেত্রে আমরা যদি দেখি যে জেনারেটর একটা হবে এবং নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট প্যারামিটার সেটাও কিন্তু একটা হবে। এবার ইন জেনারেল যদি বলি যে রোটেশন ইন ND, রোটেশন ইন n ডাইমেনশন, ঠিক আছে। সো n ডাইমেনশনে রোটেশন তাহলে কতগুলো ইন্ডিপেন্ডেন্ট প্যারামিটার হওয়া উচিত? না, আমার টোটাল তো আমার n স্কয়ার সংখ্যক এলিমেন্ট থাকবে, n ক্রস n হবে না। এই যে ম্যাট্রিক্স গুলো হবে সেটা হচ্ছে n ক্রস n ম্যাট্রিক্স হবে, অর্থাৎ নাম্বার অফ টোটাল প্যারামিটারস উইল বি n স্কয়ার। তার মধ্যে অ্যাকচুয়ালি কি হবে? তার মধ্যে যেটা দেখা যাবে যে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, মানে আপার ট্রায়াঙ্গুলার পার্টটা, একটা ম্যাট্রিক্সের যে আপার পার্ট আর লোয়ার পার্ট, এরা কিন্তু একে অপরের উপর ডিপেন্ড করবে। তাহলে ইন্ডিপেন্ডেন্ট কটা হবে? না, -NC2, আর ডায়াগোনাল এলিমেন্ট যতগুলো আছে সেগুলো তো সব মানে ডিপেন্ড করবে -n। তো এইটা হচ্ছে নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট প্যারামিটারস অফ দ্য রোটেশনাল ম্যাট্রিক্স ইন n ডাইমেনশন। ঠিক আছে, এবং এটা ক্যালকুলেট করে যেটা দেখা যাবে সেটা হয়ে যাচ্ছে NC2 হবে। ঠিক আছে, কারণ NC2 প্লাস NC2 প্লাস n ইকুয়াল টু টোটাল n স্কয়ার হয়। তো সেক্ষেত্রে এটা বাদ দিয়ে দিলে এটা হচ্ছে NC2। যেমন আমরা এখানে এটা আরেকবার বলুন। হ্যাঁ, কোনটা? হ্যাঁ বলো। এই যে নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট এলিমেন্ট যেগুলো, হ্যাঁ ধরো তুমি 3 এই SO3 এর কথাই ভাবো, তাহলে এটা কি হচ্ছে? R11,
R12 R13 R21 R22 R23 R31 R32 R33 এই তো। তো এখানে টোটাল 9 খানা আমার এলিমেন্ট আছে, তার মধ্যে এই যে কটা এটার সঙ্গে কিন্তু এই নিচের গুলো ডিপেন্ডেন্ট, তাই না? কারণ আমরা তো দেখেছি যে R ট্রান্সপোজ R ইকুয়াল টু 1 হবে। তো R ট্রান্সপোজ R মানে কত? R ট্রান্সপোজ মানে I হবে R ট্রান্সপোজ I জে R জে কে ইকুয়াল টু ক্রনিকার ডেল্টা I কে। তো তার মানে R এর I জে মানে কি? এর I জে যা এর জে I তা, তাই না? তাহলে আলটিমেট কি হচ্ছে, এই এলিমেন্ট গুলো একে অপরের মধ্যে ডিপেন্ডেন্ট। তাহলে এগুলোর মধ্যে আমি এতগুলোকে বাদ দিয়ে দিতে পারি, এক নম্বর, প্লাস এগুলোও নিজেদের মধ্যে ডিপেন্ডেন্ট, এই যে R11 R22 R33। তাহলে টোটাল আমার n স্কয়ার থেকে বাদ যাচ্ছে কটা? এই তিনটা। মানে এখানে যদি দেখি যে এখান থেকে বাদ যাচ্ছে কটা, 3 স্কয়ার থেকে বাদ যাচ্ছে 3, এই 3টা বাদ যাচ্ছে, আর মাইনাস ডায়াগোনাল 3টা, এই জন্য 3। ঠিক আছে, 3টে ডায়াগোনাল আর 3টে হচ্ছে আপার বা লোয়ার যে কোনো একটা বাদ দিচ্ছি, তার মানে আলটিমেট হচ্ছে কটা? 3টা। তো তেমনি n ডাইমেনশনের ক্ষেত্রে যদি ভাবি, টোটাল n স্কয়ার এলিমেন্ট, তার মধ্যে উপরে কটা থাকছে? nc2, সেটা ডিপেন্ডেন্ট বলে বাদ দিলাম, আর ডায়াগোনালও n থাকবে, n ক্রস n ম্যাট্রিক্সের ডায়াগোনাল এলিমেন্ট n সংখ্যক, সেটাও বাদ দিলাম। তাহলে ইন্ডিপেন্ডেন্ট প্যারামিটার থাকছে এইটা, তাই না? বলো বুঝতে পারলে কিনা? হ্যাঁ স্যার। ওকে, তো এটা তুমি চেক করে নিতে পারো এই ফর্মুলা অনুযায়ী। যেমন আমি যদি 2D এর ক্ষেত্রে দেখি, ঠিক আছে, এখানে তুমি যদি 2D এর ক্ষেত্রে চেক করে নাও, 2D এর ক্ষেত্রে দেখতে পাবে কি 2c2 মানে 1, যেটা বললাম এটা একটাই মাত্র অ্যাক্সিস থাকবে, ইন্ডিপেন্ডেন্ট প্যারামিটার। 3D এর ক্ষেত্রে কত হবে? 3c2, 3c2 মানে কটা? 3টা। তাহলে 4D তে কত হওয়া উচিত? 4c2 মানে 6টা। তো অ্যাকচুয়ালি নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট প্যারামিটার, এটার অর্থই হচ্ছে কি নাম্বার অফ জেনারেটর, অর্থাৎ এই গ্রুপগুলোতে নাম্বার অফ জেনারেটর হবে। যেমন SO3 তে 3টা, SO4 এ 6টা, এরকম আমরা দেখতে পাবো। তার মানে SON এর যে জেনারেটর গ্রুপ, সেটা হয়ে যাবে কি স্মল SON, এর জেনারেটর গ্রুপ। তো এই জেনারেটরের মধ্যে কি থাকবে? আমি নাম দিলাম হয়তো এরকম J1 J2 ডট ডট করে কত থাকবে? J ইনটু NC2, এতগুলো থাকবে, কারণ NC2 সংখ্যক জেনারেটর থাকবে, তাই না? যেমন আমরা 4D এর ক্ষেত্রে দেখলাম, মানে 4D এর ক্ষেত্রে দেখতে পাবো। ওকে, তো সেইটা আমি একটু ডিটেইলসে আলোচনা করতে চাইছি। আমরা তো 3D করলাম। আচ্ছা, যখন আমরা 3D করছি, রোটেশন ইন 3D, ওকে, যখন আমরা করছি সেখানে কিন্তু 3টে অ্যাক্সিস থাকে, ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্সিস থাকে, ঠিক আছে? যেমন হচ্ছে x অ্যাক্সিস, y অ্যাক্সিস, z অ্যাক্সিস, এরা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট রোটেশনাল অ্যাক্সিস। এই জন্য আমরা এখানে 3টে জেনারেটর পেয়েছি, ঠিক আছে? কিন্তু আমি যদি 4D তে যাই, সাপোজ 4D তে রোটেশন কিন্তু অ্যাক্সিসের অ্যাবাউটে হবে না। তখন কি হবে? কারণ যদি আমি একটু একটা জিনিস এখানে বলে নিই, দিলে বুঝতে সুবিধা হবে। আমরা যদি এই আর এর এলিমেন্ট গুলো দেখি, এই যে আর এর এলিমেন্ট গুলো দেখি, বা জে এর যে এলিমেন্ট গুলো, যে জেনারেটর যদি এলিমেন্ট দেখি, জে এর এলিমেন্ট, এখানে আমরা দেখব যে যে অ্যাক্সিসের অ্যাবাউটে হচ্ছে সেই অ্যাক্সিসটা আনডিস্টার্বড আছে, তাই না? যদি জেড অ্যাক্সিস থাকে তাহলে জেড অ্যাক্সিসটা হচ্ছে আনডিস্টার্বড থাকে, 0 0 থাকে সবকিছু এগুলো, আর বাকিগুলোর মধ্যে চেঞ্জ হয় অ্যাকচুয়ালি, তাই না? মানে এটা যেমন হয় কি 0 - I 0, এটা যদি জে জেড এর কথা বলি, তার মানে কি যখনই কোন একটা পার্টিকুলার অ্যাক্সিসের অ্যাবাউটে আমি রোটেট করছি, বাকি দুটোর মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি কাপলিং গুলো হচ্ছে, মানে যাকে বলে যে ইন্টারঅ্যাকশনটা হচ্ছে, যে দুটো অ্যাক্সিসের মধ্যেই কিন্তু একটা যেন এক্সচেঞ্জ হচ্ছে বলা যেতে পারে, তাই না? কিন্তু
4D তে ব্যাপারটা কি হচ্ছে, 4D তে একটু ভাবনা চিন্তা করার চেষ্টা করো, তোমাকে একটু মানে তোমাদের থিঙ্কিং লেভেলটা একটু ভাবতে হবে, মানে বাড়াতে হবে, ইমাজিনারি পাওয়ারটাকে বাড়াতে হবে। 4D তে রোটেশন মানে কি বোঝাবে? 4D তে রোটেশন মানে এখানে যেমন একটা অ্যাক্সিসের অ্যাবাউটে রোটেশন, 4D তে কিন্তু দুটো করে অ্যাক্সিসের অ্যাবাউটে রোটেশন হবে একসাথে। অর্থাৎ আমরা সেখানে এরকম লিখবো যে হয়তো এখানে তো xy x1 x2 x3 x4 লিখবো, 4D তে হয়তো এরকম লিখলাম x3 x4, এখানে আমরা লিখলাম হয়তো এরকম j12 j21, তারপর হয়তো সরি j21 না 23, মানে এরা কমিউটিং তাই জন্য 23 34 এরকম ভাবে হবে আর কি, ঠিক আছে। 1 2 2 3, তারপরে কি হবে 1 3 হবে, তারপরে কি হবে 1 4 হবে, তারপর কি হবে 2 4 হবে, ঠিক আছে। 1 2 3 4 5 6, এই ছটা হচ্ছে এখানে রোটেশনাল অ্যাক্সিস। মানে রোটেশনাল অ্যাক্সিস বলাটা ভুল হবে, যে ইন্ডিপেন্ডেন্ট জেনারেটর পাবো, নাম্বার অফ জেনারেটর যেগুলো সেগুলো এরকম আকারে আসবে, অর্থাৎ এখানে ইন্ডেক্স দুটো করে আসবে, ঠিক আছে, দুটো করে ইন্ডেক্স আসছে। যেমন 3D এর ক্ষেত্রে এখানে ইন্ডেক্স আমার এসেছিল একটা করে, আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে জে জেড এখানে কিন্তু দুটো করে আসছে, তো সেই জন্য এখানে 6টা করে অ্যাকচুয়ালি 6টা জেনারেটর আসবে এরকম ভাবে দেখি। তো এর একটা অ্যাপ্লিকেশন আমরা দেখব, কিন্তু আমি শুরুতে আমি বলছি না যে কিভাবে এর অ্যাপ্লিকেশন হচ্ছে, আমি মানে সম্পূর্ণ ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে ব্যাপারটাকে দেখার চেষ্টা করছি, তারপর আমরা এখানে ফিরবো, অর্থাৎ SO4 এর কেসে ফিরবো, ঠিক আছে। তো আমি জাস্ট একটু বলে দিই, তাহলে আমরা আগের দিন SO3 করেছিলাম, সেখান থেকে SON এর ব্যাপারটা বললাম, যদিও স্লাইটলি বললাম। তারপরে একটা স্পেশাল কেস আমরা ধরছি যে SO4 এ কি হতে পারে, সেটা হচ্ছে এইভাবে হতে পারে SO4, এবং সেক্ষেত্রে যে 6খানা জেনারেটর হবে সেটা দুটো করে ডাইরেকশনের উপর ডিপেন্ড করে একটা করে জেনারেটর হবে, তো সেটা রিপ্রেজেন্টেশন গুলো হচ্ছে এরকম ভাবে হবে। যাই হোক, আমরা এখন একটা সম্পূর্ণ অন্য টপিকে আসছি, তারপর এখানে ফিরে আসবো এবং এটাকে রিলেট করার চেষ্টা করব। সেটা হচ্ছে কি লরেন্স ট্রান্সফরমেশন। লরেন্স ট্রান্সফরমেশন, তো তোমরা প্রত্যেকেই যখন STR স্টাডি করেছিলে, STR স্টাডি করার সময় তোমরা প্রত্যেকে কিন্তু লরেন্স ট্রান্সফরমেশন অ্যাট লিস্ট পড়েছো। তো মনে আছে লরেন্স ট্রান্সফরমেশনটা কি ছিল? আমি যদি দেখি যে দুটো ইনার্শিয়াল ফ্রেম, একটা হচ্ছে এরকম একটা S ফ্রেম আর S প্রাইম ফ্রেম, তার মানে তার রেসপেক্টে v ভেলোসিটি নিয়ে, সাপোজ vx ভেলোসিটি নিয়ে x অ্যাক্সিস বরাবর মুভ করছে, সো এটা হচ্ছে S প্রাইম ফ্রেম। তাহলে কোন একটা কোঅর্ডিনেট x y z t, এখানে হচ্ছে কি x প্রাইম y প্রাইম z প্রাইম t প্রাইম, এদের মধ্যে যে রিলেশন সেটাই হচ্ছে লরেন্স ট্রান্সফরমেশন, মানে স্পেস টাইম 4 কোঅর্ডিনেট ট্রান্সফরমেশন ইন মিনকস্কি স্পেস। এটা মিনকস্কি স্পেসে হয়। তো সেটা কি রকম হয়? x প্রাইম ইকুয়াল টু x মাইনাস vt বাই রুট ওভার 1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার, y prime equals to y, z prime equals to z, t prime equal to t minus, এখানে v না লিখে আমরা v x লিখতে পারি, যাই হোক এখানে v না v লিখছি সুবিধার জন্য, বারবার ইন্ডেক্স ব্যবহার করতে হবে না। তাহলে t minus vx by c square, vx by c square by root over 1 minus v square by c square। তো এইটা হচ্ছে লরেন্স ট্রান্সফরমেশন। এবারে আমরা এই স্পেস টাইম 4 কোঅর্ডিনেটকে এভাবে ডিনোট করতাম যে x মিউ, যার যেটাকে আমরা বলতাম তার জিরো কোঅর্ডিনেটটাকে বলতাম ct, আর তার বাকিগুলোকে বলতাম xyz, অর্থাৎ x0 ইকুয়ালস টু হচ্ছে ct, ওকে, আর x1 হচ্ছে x, x2 হচ্ছে y, আর x3 হচ্ছে z।
তো এই কনটেক্সটে আমি এগুলো নিয়ে কোনো সমস্যা নেই, আমি এখানে শুধু সি যদি মাল্টিপ্লাই করে দিই এইগুলো থেকে, তাহলে CT0 মানে আমি x0 প্রাইম বলবো, আর এটা CT মানে x0। তো সেই আকারে যদি আমি লিখি তাহলে ফার্স্ট এরটাকে আমরা লিখতে পারি কি, যে x1 প্রাইম ইকুয়াল টু x1 মাইনাস, এখানে আছে কি VT, তো আমি এখানে একটা C মাল্টিপ্লাই করলাম, C এ করে দিলাম, মানে এরকম আর কি, V বাই C দিলে CT হবে, তাহলে CT হলে কি হবে x0 বাই রুট ওভার 1 মাইনাস p স্কয়ার বাই c স্কয়ার, x2 প্রাইম ইকুয়াল টু x2, x3 প্রাইম ইকুয়াল টু x3, আর একটা হচ্ছে x0 প্রাইম, প্রথমটা যেটা x0 প্রাইম, সেটা কি ছিল না, এখানে যদি আমি c মাল্টিপ্লাই করে দিই, CT প্রাইম মানে হচ্ছে x0 প্রাইম, এখানে তাহলে CT এখানে আসবে v মাইনাস c, অর্থাৎ x0 মাইনাস v বাই c x1 বাই রুট ওভার 1 মাইনাস p স্কয়ার বাই c স্কয়ার। তো সেক্ষেত্রে আমরা এখানে v বাই c কে ধরবো যে বিটা, আর 1 বাই রুট ওভার 1 মাইনাস p স্কয়ার বাই c স্কয়ার কে ধরবো গামা। তার ফলে পুরো ট্রান্সফরমেশনটাকে আমরা এরকম লিখে দিতে পারি, x0 প্রাইম ইকুয়াল টু কত, x0 প্রাইম ইকুয়াল টু x0 মাইনাস বিটা x1 ইনটু গামা, ওকে, x1 প্রাইম ইকুয়াল টু গামা ইনটু, এটা কি আছে x1 মাইনাস বিটা x0, আমি এটাকে লিখছি মাইনাস বিটা x1, সরি মাইনাস বিটা x0 প্লাস x1, ওকে, এইটা মানে আগে এটা লিখছি আর কি, মাইনাস বিটা x0 প্লাস x1, আর x2 প্রাইম ইকুয়াল টু x2, x3 প্রাইম ইকুয়াল টু x3। তাহলে এটা একটা লিনিয়ার ট্রান্সফরমেশন, আমরা সবাই জানি, তাই তো, লরেন্স ট্রান্সফরমেশন একটা লিনিয়ার ট্রান্সফরমেশন, এবং অবভিয়াসলি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এটাকে আমরা ম্যাট্রিক্স ফর্মে লিখতে পারি। তো সাইডে আমি লিখছি ম্যাট্রিক্স ফর্মে, কিরকম হবে, x0 প্রাইম, x1 প্রাইম, x2 প্রাইম, x3 প্রাইম ইকুয়ালস টু, এটা হচ্ছে হবে কি x0, x1, x2, x3, আর এটার যদি বসিয়ে দিই তাহলে কি হচ্ছে গামা মাইনাস বিটা গামা 0 0, তারপর হচ্ছে কি মাইনাস বিটা গামা গামা 0 0 0 0 1 0 0 0 0 1, মানে এটাকে আমরা জেনারেলি লরেন্স ট্রান্সফরমেশনকে আমরা এরকম লিখে থাকি যে x মিউ প্রাইম ইকুয়ালস টু ল্যামডা মিউ নিউ x নিউ, এরকম লিখে থাকি, যেখানে এইটা হচ্ছে ল্যামডা মিউ নিউ, লরেন্স ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স। এবং আমরা এটাও জানি, আমি যদি এখানে লিখছি না, এর ইনভার্স ট্রান্সফরমেশনও হয়, অর্থাৎ এটা তো নন প্রাইম কোঅর্ডিনেট থেকে প্রাইম কোঅর্ডিনেটে গেলাম, তেমনি উল্টোটা হয়, প্রাইম কোঅর্ডিনেট থেকে নন প্রাইম কোঅর্ডিনেটেও আমরা কিন্তু ব্যাক করতে পারি, সেক্ষেত্রে এর একটা ইনভার্স ম্যাট্রিক্স চলে আসে, অর্থাৎ দিস ট্রান্সফরমেশন ইজ ইনভার্টিবল, ঠিক আছে, এই ট্রান্সফরমেশনটা হচ্ছে ইনভার্টিবল, এটা হচ্ছে লরেন্স ট্রান্সফরমেশন। তো এইটা আমরা জানি, ওকে, এই যে বিষয়টা, এটা আমরা কিন্তু জানি যে এই ট্রান্সফরমেশনটা হয়। তাহলে এই ট্রান্সফরমেশনে আমরা দেখলাম, আমরা যদি দেখি এখানে ল্যামডা মিউ নিউটাকে এখানে লিখছি, দাও, আচ্ছা, ল্যামডা মিউ নিউ ইকুয়ালস টু, ভালো করে আরেকবার লিখছি, এটা কি আছে গামা মাইনাস বিটা গামা 0 0, তারপর এখানে হচ্ছে মাইনাস বিটা গামা গামা 0 0 0 0 1 0 0 0 0 1। ঠিক যেমন আমরা আর এর ক্ষেত্রে দেখেছিলাম, একটা আমি শুধু একটা এক্সাম্পল দিচ্ছি, সাপোজ আমি আর জেড যদি দেখি, আর জেড অফ থিটা, বা এভাবে আমি লিখিনি, আমাদের নোটেশনটা অন্য ছিল এটা, আর জেড ক্যাপ অফ থিটা যেটা ছিল, সেটা কিরকম ছিল, এরকম ভাবে cos থিটা মাইনাস, সরি cos থিটা sin থিটা 0 0
মাইনাস সাইন থিটা কস থিটা 0 0 0 0 1 0 0 0 0 1, মানে আর তো ছিল না এখানে, চারটার তো প্রশ্নই আসে না, আমি ভুল করেছি। 3D তো এখানে এটা ছিল তো। অর্থাৎ যেহেতু জেড অ্যাক্সিসের রেসপেক্টে জেডটা আনইফেক্টেড থাকতো, ইফেক্ট হতো কি বাকি দুটো। এখানেও যদি আমি কম্পেয়ার করে দেখি, অনলি দ্য কাপলিং বিটুইন এক্স অ্যান্ড টি, এটা এক্স আর টি এর মধ্যে শুধু কাপলিং হয়েছে, বাকি দুটো আনইফেক্টেড, তাই না? এক্স আর টি এর মধ্যে কাপলিং হয়েছে, বাকি দুটো হচ্ছে আনইফেক্টেড। এখানে কিন্তু সেরকম একই রকম কেস হতো যে যেটার অ্যাবাউটে হচ্ছে সেটা বাদ দিয়ে বাকি দুটো করে আনইফেক্টেড হতো, তাই না? তাহলে এই যে লরেন্স ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স, লরেন্স ট্রান্সফরমেশন একটা সিমেট্রি দেয়, অবশ্যই লরেন্স ট্রান্সফরমেশন তো একটা সিমেট্রি দেয় অফকোর্স। ওকে, তাহলে এক্ষেত্রে আমি যদি ধরে নিই যে সাপোজ এটা যে গামা ইকুয়াল টু কস হাইপারবোলিক ফাই এক্সটি, এই এক্সটিটা আমি এই অর্থে ব্যবহার করেছি যে কাপলিং বিটুইন এক্স এন্ড টি, ঠিক আছে, এই জন্য ফাই এক্সটি বলে লিখছি। আর বিটা গামা ইকুয়ালস টু সাইন হাইপারবোলিক ফাই এক্সটি, এইটা আমি যদি লিখি তাহলে আমরা দেখতে পাবো এই জিনিসটা কিন্তু স্যাটিসফাই করছে। কিরকম আমরা দেখাতে পারি যে গামা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার গামা স্কোয়ার, তাহলে কি হবে গামা স্কোয়ার ইন্টু 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার, আর গামা স্কোয়ার মানে কত 1 বাই ডি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, আর এটা হচ্ছে 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। আর আমরা এটাও জানি যে cos স্কোয়ার হাইপারবোলিক ফাই এক্সটি মাইনাস সাইন স্কোয়ার হাইপারবোলিক ফাই এক্সটি ইকুয়ালস টু 1 হয়। অর্থাৎ এই বিটা আর গামা গুলোকে আমরা যদি এরকম চয়েস করি, যেহেতু এটাও সেই একই কন্ডিশনকে স্যাটিসফাই করছে, যদি এরকম চয়েস করি তাহলে ল্যামডা মিউ নিউটাকে আমরা কিরকম লিখতে পারি, এইভাবে লিখতে পারছি, এভাবে লিখতে পারছি যে cos হাইপারবোলিক ফাই এক্সটি সাইন হাইপারবোলিক ফাই এক্সটি 0 0, এখানে থাকবে কি সাইন হাইপারবোলিক ফাই এক্সটি cos হাইপারবোলিক ফাই এক্সটি 0 0 0 0 1 0 0 0 1। অর্থাৎ সেম টু সেম একটা মানে লরেন্স ট্রান্সফরমেশনটাকেও একই রকম ভাবে লিখেছি না রোটেশনাল ম্যাট্রিক্সের মতো, তাই না? অর্থাৎ লরেন্স ট্রান্সফরমেশনটাকেও কিন্তু আমরা ওই রোটেশনাল ম্যাট্রিক্সের মতো লিখতে পেরেছি। শুধু ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হচ্ছে এখানে হাইপারবোলিক আছে, ওখানে কি ছিল, ওখানে ইমাজিনারি ফাংশন ছিল, অর্থাৎ মানে e টু দি পাওয়ার i থিটা রিয়েল পার্ট বা ইমাজিনারি পার্ট এগুলো ছিল। এখানে কিন্তু e টু দি পাওয়ার i থিটা নয়, e টু দি পাওয়ার থিটার দুটো পার্ট আছে, অর্থাৎ এরা কিন্তু রিয়েল কোয়ান্টিটি, ঠিক আছে? এই হচ্ছে ডিফারেন্স। অর্থাৎ লরেন্স ট্রান্সফরমেশনকেও কিন্তু আমরা ওই রোটেশনের মতো লিখতে পারছি, শুধু ডিফারেন্সটা কোথায় হচ্ছে? ডিফারেন্সটা হচ্ছে যে এখানে রিয়েল আসছে, অর্থাৎ হাইপারবোলিক ফাংশন আসছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে এখানে হাইপারবোলিক এলো কেন, তাই না? এখানে হাইপারবোলিক এলো কেন? আমরা যখন 3D করছিলাম, রোটেশন ইন 3D, ওখানে তিনটে স্পেস কোঅর্ডিনেটই ছিল, এক্স ওয়াই জেড, তিনটে স্পেস কোঅর্ডিনেটই ছিল। কিন্তু মিনকস্কি স্পেসে এখানে কি হয়েছে, এখানে চারটে কোঅর্ডিনেট তো আছে কিন্তু একটা টাইম পার্ট আছে। এবার টাইম পার্ট কিন্তু পুরোপুরি কোঅর্ডিনেটের মতো নয়। তার কারণ হচ্ছে একটা জিনিস খেয়াল করে দেখো, ধরো আমি একটা এস ফ্রেম নিলাম, ঠিক আছে, এস ফ্রেমে দুটো ঘটনা ঘটেছে, একটা t1 সময় ঘটেছে, একটা t2 সময় ঘটেছে। ধরো দেখা গেল যে t1 ঘটনাটা আগে ঘটেছে, তাই জন্য t1 লেস দেন t2। ওকে, এবারে এটা এস প্রাইম ফ্রেমে চলে আসে,
এস প্রাইম ফ্রেমে এটা দেখা গেল যে টি1টা টি1 প্রাইম হয়েছে, টি2টা টি2 প্রাইম হয়েছে। তো অফকোর্স এখানেও কিন্তু তুমি টি1 লেস দেন টি2, টি1 প্রাইম লেস দেন টি2 প্রাইম হবে। কেন? না, এটা হচ্ছে কজালিটি প্রিন্সিপাল। এটা হচ্ছে কজালিটি প্রিন্সিপাল। অ্যাজ পার কজালিটি প্রিন্সিপাল, ওয়ান্স এ কজ উইল এভার বি কজ। অর্থাৎ এই ঘটনাটা যদি কজ হয় আর এটা যদি ইফেক্ট হয় এস ফ্রেমে, তাহলে এস প্রাইম ফ্রেমেও কিন্তু এটাই কজ হবে এবং এটাই ইফেক্ট হবে। কজ আর ইফেক্ট কিন্তু ইন্টারচেঞ্জ হতে পারবে না। ঠিক আছে? তো এটা টাইমের প্রপার্টি, যেটা আগে ঘটেছে এস ফ্রেমে সেটা এস প্রাইম ফ্রেমেও আগে ঘটবে সেই ইভেন্টটা। কিন্তু তুমি যদি দেখো যে ধরো এমনি 3D তে যদি দেখো, 3D এর ক্ষেত্রে ধরো কোনো ক্ষেত্রে দেখলে x1 গ্রেটার দেন x2 আছে, সেটা অন্য কোনো ফ্রেমে দেখা যাবে যে x2 প্রাইম গ্রেটার দেন x1 প্রাইম হয়েও যেতে পারে, তাই না? স্পেসের ক্ষেত্রে তো এই ব্যাপারটা নেই, তাই না? স্পেস কোঅর্ডিনেটের ক্ষেত্রে তো এরকম ব্যাপারটা নেই যে কোনো ফ্রেমে যদি x1 লেস দেন x2 হয় অন্য ফ্রেমে সেটাকেও x1 প্রাইম লেস দেন x2 প্রাইমই হতে হবে। এই ব্যাপারটা কিন্তু স্পেসের ক্ষেত্রে নেই। ঠিক আছে? কিন্তু টাইমের ক্ষেত্রে এটা কম্পালসারি যে কজালিটি প্রিন্সিপালকে অবশ্যই স্যাটিসফাই করতে হবে। তো ইন অর্ডার টু স্যাটিসফাই দ্য কজালিটি প্রিন্সিপাল, এই জিনিসটা হাইপারবোলিক এসছে। ঠিক আছে? অর্থাৎ রিয়েল অ্যাক্সিসে যেরকম হতো তিনটে কোঅর্ডিনেটের অ্যাবাউটে যেভাবে হতো স্পেস কোঅর্ডিনেটের অ্যাবাউটে, তখন কিন্তু হাইপারবোলিক ফাংশনটা আসে। ঠিক আছে? তাহলে এটা ঠিক রোটেশন বলতে পারি না, মানে অ্যাবস্ট্রাক্ট স্পেসে রোটেশন বলতে পারি না, তাই না? আমি যদি রোটেশনের সঙ্গে একটু কম্পেয়ার করে দেখি, রিয়েল রোটেশন যখন হতো এইখানেই বলতে পারি আমরা। এখানে কি হতো না, দুটো অ্যাক্সিসের মধ্যে ইফেক্ট হতো, মানে যেমন জেড লিখেছি মানে এক্স ওয়াই এর মধ্যে কাপলিং হচ্ছে, এখানে কাপলিং হচ্ছে কার মধ্যে? এক্স আর টি এর মধ্যে। তেমনি আমি তো অন্যভাবেও নিতে পারি, আমি যদি ওয়াই অ্যাক্সিস বরাবর এস প্রাইম ফ্রেমকে সেট করি তাহলে কি আসতে পারতো? তাহলে ইফেক্টটা আসতো ওয়াই আর টির মধ্যে আসতো। এটা যেমন এক্স টির মধ্যে কাপলিং হয়েছে, আমি যদি এস প্রাইম ফ্রেমটাকে ওয়াই অ্যাক্সিস বরাবর মুভ করাই তাহলে ওয়াই টি কাপলিং হতো, যদি জেড বরাবর মুভ করাই তাহলে সেটা জেড টি কাপলিং হতো। তো এই যে ট্রান্সফরমেশন, লরেন্স ট্রান্সফরমেশন, এটাকে বলা হয় কি বুস্ট সিমেট্রি। এটাকে বলে বুস্ট সিমেট্রি। ইট লুকস লাইক দ্য রোটেশন, এটা রোটেশনের মতো মনে হচ্ছে কিন্তু এটা রোটেশন, ঠিক রোটেশন নয়। মানে একটা রিয়েল অ্যাক্সিসের অ্যাবাউটে যেভাবে রোটেশনটা হয়, যেমন এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিসের অ্যাবাউটে যেভাবে রোটেশন হয় এখানে কিন্তু সেইভাবে রোটেশনটা হচ্ছে না, কারণ টাইম থাকার জন্য। টাইম তো সামহাউ ডিফারেন্ট, অর্থাৎ টাইমের ক্ষেত্রে এই জিনিসটা হোল্ড করতে হবে। ঠিক আছে? তো তাই জন্য এখানে কিন্তু ঠিক সেভাবে হচ্ছে না, ঠিক রিয়েল স্পেসে যেভাবে তিনটেতে রোটেশন হতো সেভাবে কিন্তু হয়। তো এইটাকে বলা হয় কি বুস্ট সিমেট্রি। তাহলে বুস্ট সিমেট্রি হাইপারবোলিকের ব্যাপারটা ক্লিয়ার হলো না। হাইপারবোলিক ফাংশন দিয়ে কেন লিখছি ওটা ক্লিয়ার হলো না। এটা হাইপারবোলিক হলে কি হবে? হাইপারবোলিক হলে এই জিনিসটা স্যাটিসফাই করবে, মানে এই কজালিটি প্রিন্সিপালটাকে স্যাটিসফাই করবে। তুমি যদি এমনি cos থিটা ধরে নিতে, cos থিটা হলে কি হচ্ছে, ধরো কোন একটা জিনিস এক্স ওয়াই ছিল, মানে ধরো এক্স ওয়াই ছিল, আফটার ট্রান্সফরমেশন এক্স প্রাইম হলো, এটা ধরো ওয়াই প্রাইম হলো সাপোজ, বা আমি এরকম ধরছি না, ধরো কোনো ঘটনা ধরো দেখা গেল যে x1 থেকে এটা হলো x1 প্রাইম, x2 থেকে হলো x2 প্রাইম। এবার যদি এটা হাইপারবোলিক না হয়ে যদি নরমাল cos আর sin হয় তাহলে যেটা দেখা যাবে যে x1 লেস দেন x2 হলেও x2 প্রাইম লেস দেন x1 প্রাইম হয়ে যেতে পারে, অর্থাৎ অল্টারনেট হয়ে যেতে পারে ছোট বড়। ব্যাপারটা বুঝতে পারছো? ধরো এখানে দেখা গেল যে x1 গ্রেটার দেন x2, এখানে কিন্তু উল্টো ঘটনা হয়ে যেতে পারে যে x2 প্রাইম গ্রেটার দেন x1, যদি এটা তুমি cos sin ধরে থাকো, নরমাল cos sin যদি ধরে থাকো। কিন্তু টাইমের ক্ষেত্রে তো এটা হলে চলবে না, তো সেই কারণেই কিন্তু এটা হাইপারবোলিক আছে। হাইপারবোলিক হলে কিন্তু এই জিনিসটাকে ভায়োলেট করবে, অর্থাৎ যদি t1 লেস দেন t2, মানে t1 লেস দেন t2 হয় তাহলে অবশ্যই t1 প্রাইমও কিন্তু লেস দেন t2 প্রাইম হবে। এই জিনিসটাকে হোল্ড করার জন্যই কিন্তু অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্যালি তো এসছে,
বাট তার ফিজিক্যাল যে ইনসাইট তার কারণটা হচ্ছে এইটা, ইন অর্ডার টু জাস্টিফাই দ্য কজালিটি প্রিন্সিপাল। ঠিক আছে? আচ্ছা, এবারে আরেকটা বিষয় হচ্ছে, এটাকে বলে বুস্ট সিমেট্রি। তাহলে বুস্ট সিমেট্রির জন্য কটা জেনারেটর আসবে? 3টা জেনারেটর আসবে। কি কি? সেই বুস্ট গুলোকে আমি কে দ্বারা ডিনোট করছি, কি না কে এক্স টি, কে ওয়াই টি আর কে জেড টি, 3টে বুস্ট সিমেট্রি। যেরকম বুস্ট সিমেট্রি হবে তেমনি সঙ্গে সঙ্গে এমনি রোটেশনও তো থাকবে। যেমন আমরা 3D স্পেসে রোটেশন দেখেছিলাম, এখানে অন্তত টাইমটাকে বাদ দিলাম, বাকি এক্স ওয়াই জেড এর মধ্যে তো রোটেশন থাকবে, রিয়েল রোটেশন যেভাবে হয়। তো সেগুলোকে আমরা নাম দিলাম এরকম ভাবে, জে এক্স ওয়াই, জে ওয়াই জেড, জে এক্স জেড। অর্থাৎ 3টে অ্যাক্সিসের অ্যাবাউটে নর্মাল রোটেশন হবে, যেটাকে আমরা SO3 এর ক্ষেত্রে যেরকম পড়েছি একই রকম ভাবে। আর বুস্ট সিমেট্রির ক্ষেত্রে কি হবে? 3টে বুস্ট সিমেট্রি হবে। যখন বুস্ট হবে তখন একটা স্পেস কোঅর্ডিনেট আর টাইমের মধ্যে কাপলিং, যেমন এখানে দেখতে পাচ্ছি, এখানে এক্স আর টির কাপলিং হয়েছে। ওকে, ঠিক একই রকম ভাবে আমরা রোটেশনের ক্ষেত্রে দেখব যে দুটো করে স্পেস কোঅর্ডিনেটের মধ্যে কাপলিং হবে। যখন আমি যে এক্স ওয়াই লিখবো তখন জেডটা আনইফেক্টেড থাকবে, এক্স ওয়াই এর মধ্যে কাপলিং হবে। তেমনি এখানে ওয়াই জেড এর মধ্যে কাপলিং হবে, এক্স জেড এর মধ্যে কাপলিং হবে। তাহলে কটা জেনারেটর টোটাল বেরোলো? টোটাল কখানা জেনারেটর বেরোলো? কটা? 6টা, 6 জেনারেটরস। যেটা SO4 এ হওয়ার কথা ছিল, কিন্তু এটা ঠিক SO4 এর মতো নয়। কারণ SO4 হলে 3টে যেমন স্পেস লাইক কোঅর্ডিনেট, 4 নম্বরটাও কিন্তু স্পেস লাইক কোঅর্ডিনেট হলে তবে কিন্তু আমরা SO4 বলতে পারতাম। এটাকে এভাবে বলা হয় SO3-1। ঠিক আছে? মানে 3টে নরমাল রোটেশন আর একটা বুস্ট, টাইমের জন্য হচ্ছে বুস্ট। তো লরেন্জ গ্রুপ হচ্ছে বেসিক্যালি এই 6খানা জেনারেটর নিয়ে গঠিত। ঠিক আছে? 6খানা জেনারেটর নিয়ে গঠিত। তার মধ্যে কি না 3খানা হচ্ছে রোটেশন আর 3খানা হচ্ছে বুস্ট। ঠিক আছে? তাহলে আমি যদি এদের জেনারেটরকে বের করতে চাই তাহলে কি বার করব? যেমন আমি যদি এইটা বার করি যে কে এক্স টি বার করতে চাইছি, তাহলে কে এক্স টি কিরকম হলো? cos হাইপারবোলিক ফাই এক্স টি, তারপর হচ্ছে সাইন হাইপারবোলিক ফাই এক্স টি 0 0, তারপর আবার সাইন হাইপারবোলিক ফাই এক্স টি, cos হাইপারবোলিক ফাই এক্স টি 0 0 0 0 1 0 0 0 0 1। এবার একই রকম ভাবে আমরা যদি ফাই এক্স টিটাকে খুব ছোট ধরে নিই, যে টেন্ডস টু 0, যেটাকে আমি ডেল্টা ফাই এক্স টি বলছি, তাহলে এটাকেও আমরা লিখতে পারি একই রকম ভাবে। এটাকে লিখবো হচ্ছে 1 আর এগুলোকে লিখবো হচ্ছে কি সাইন হাইপারবোলিক থিটা টেন্ডস টু থিটা হয়ে যায়। তাহলে সেই একই ভাবে আমরা কে এক্স টি গুলোকে লিখতে পারি i4। ঠিক আছে? i4 লিখবো এখানে, i4 প্লাস কত হবে? না i ডেল্টা ফাই। ওকে, i ডেল্টা ফাই, আর তার সঙ্গে এর সঙ্গে হয়তো যে জেনারেটরটা হবে সেটাকে আমি বলে দিলাম যে সাপোজ ক্যাপিটাল এক্স এক্স টি, যেখানে এই ক্যাপিটাল এক্স এক্স টিটা হচ্ছে জেনারেটর। সেটা এটা হচ্ছে কি রকম? এরকম হচ্ছে যে 0 0 0, i কমন নিচে মানে মাইনাস i হবে, 0 মাইনাস i 0 0 0 0 0 0 0 1 0 0 0 0 1। ঠিক একই রকম ভাবে কাই ওয়াই টি আসবে, কাই জেড টি আসবে। আর ওখানে যেমন রোটেশনের ক্ষেত্রে যেটা রিয়েল রোটেশনে যেভাবে হতো ঠিক সেভাবেই কিন্তু এখানে আসবে। এবং সব মিলিয়ে আমি যদি এখানে রোটেশনাল ম্যাট্রিক্স করতে চাই, দেখাতে চাই,
তাহলে যেটা আসবে সেটাকে কিভাবে লিখতে পারি, r ইকুয়াল টু হয়ে যাচ্ছে e টু দি পাওয়ার i কত আসবে jij থিটা ij প্লাস কে জে কে অন্য কিছু ইন্ডেক্স দিচ্ছি আমি কে এল সাপোজ ফাই এক্সএল ভাই কে, যেখানে জে আই জে এরও তিনটে কম্বিনেশন হতে পারে, কে এরও তিনটে কম্বিনেশন হতে পারে। এটা হচ্ছে রোটেশনের জন্য আর এটা হচ্ছে বুস্টের জন্য, ঠিক আছে? এই হচ্ছে রোটেশন আর বুস্ট। তো দিস ইজ দ্য লরেঞ্জ গ্রুপ হ্যাভিং 3 রোটেশন এন্ড 3 বুস্টস। এবার এগুলোকে আমরা এই যে বললাম এই 6টা জেনারেটর আছে, তবে এটাকে আমরা SO4 বলা হয় না, লরেঞ্জ সিমেট্রিকে বলা হয়, লরেঞ্জ গ্রুপকে বলা হয় S31। এই আর কি, এই হচ্ছে লরেঞ্জ গ্রুপ।